মাস্তুলের উপর থাকা প্রহরীর সামনে কাছেই একটি আইসবার্গ দেখতে পেলেন এবং ক্যাপ্টেনকে খবর দিলেন। এই খবর পাওয়ার পর ক্যাপ্টেন অবিলম্বে ইঞ্জিন বন্ধ করে দেন এবং জাহাজের গতি কমানোর জন্য প্রপেলারগুলিকে বিপরীত দিকে ঘোরানোর নির্দেশ দেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে তার এই চতুর পদক্ষেপটি বিপর্যয়ে সরাসরি কারণ ছিল। তৎকালীন বিশ্বের বৃহত্তম, সবচেয়ে উন্নত এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজ হিসেবে টাইটানিককে অডুবন্ত জাহাজ বলা হতো। এর কাঠামোটি উচ্চ শক্তির নিম্ন কার্বন ইস্পাত দিয়ে তৈরি হয়েছিল এবং জাহাজের নিচের অংশটি ১৬টি জলরোধী কক্ষে বিভক্ত ছিল। তত্ত্বগতভাবে কয়েকটি কক্ষে জল প্রবেশ করলেও জাহাজটি ভেসে থাকতে পারত এবং ডুবে যেত না। এছাড়াও আইসবার্গটি সম্পূর্ণরূপে শক্ত বরফ দ্বারা গঠিত ছিল না। এর পৃষ্ঠে একটি পুরু নরম বরফের আস্তরণ ছিল, যা কিছুটা কুশানের কাজ করতে পারত। যদি জাহাজটি আইসবার্গের সাথে পাশ থেকে ধাক্কা খেত, তবে বড়জোর জাহাজের ইস্পাতের প্লেটে একটি গর্ত হতো, কিন্তু প্লেট ভেদ করে যাওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু বাস্তব পরিস্থিতি এতটা আশাব্যঞ্জক ছিল না। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ওয়েল্ডিং প্রযুক্তির আবির্ভাব ঘটেনি। জাহাজের কাঠামো মজবুত ইস্পাতের প্লেট দিয়ে তৈরি হলেও সেগুলি নোঙর বা রিভেট দিয়ে জোড়া হয়েছিল এবং এই রিভেটগুলি পেটা লোহা দিয়ে তৈরি হয়েছিল। সাধারণ অবস্থায় পেটা লোহার কঠোরতা এবং নমনীয়তা ঠিক থাকলেও ০ ডিগ্রির নিচের তাপমাত্রায় এটি ভঙ্গুর হয়ে যায়। আইসবার্গের কাছাকাছি ঠান্ডা সমুদ্রের জল ইতিমধ্যে রিভেটগুলিকে পরিবর্তন করে দিয়েছিল। সংঘর্ষের মুহূর্তে অচঞ্চ চাপ রিভেটগুলিকে ভেঙে ফেলে এবং প্রবল বেগে জাহাজের বগিতে জল ঢুকতে শুরু করে। কিন্তু যেমন আগে বলা হয়েছে, পর্যবেক্ষক আগেই আইসবার্গটি দেখতে পেয়েছিলেন। এই সময় চালক জাহাজটিকে আইসবার্গ থেকে সরানোর জন্য কঠোরভাবে চেষ্টা করছিলেন এবং গতি কমানোর জন্য প্রপেলার বিপরীত দিকে ঘুরিয়েছিলেন, যাতে জাহাজটি দিক পরিবর্তন করার জন্য আরও বেশি সময় পায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই কাজটিই চূড়ান্ত পরিণতির কারণ হয়েছিল, কারণ জাহাজের দিক পরিবর্তন নির্ভর করে হালের উপর দিয়ে জলের প্রবাহের উপর। হালের সাথে জলের সংস্পর্শের ক্ষেত্রফল যত বেশি হবে, দিক পরিবর্তনের শক্তি তত শক্তিশালী হবে। কিন্তু প্রপেলার বিপরীত দিকে ঘোরানোর ফলে জল পেছন থেকে সামনের দিকে প্রবাহিত হয়, যার ফলে হালের সাথে জলের সংস্পর্শের ক্ষেত্রফল কমে যায় এবং এর ফলে দিক পরিবর্তনের কোণও কমে যায়। আমরা পরীক্ষার মাধ্যমেও এই তত্ত্বটি প্রমাণ করেছি। আসলে যদি জাহাজটি আইসবার্গের সাথে সরাসরি ধাক্কা খেত, তবে ফলাফল সম্ভবত বর্তমানের চেয়ে ভালো হতো। গণনা অনুসারে ৩৭ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আইসবার্গে ধাক্কা লাগলে প্রায় ২টি কক্ষ ক্ষতিগ্রস্ত হতো। যদিও এতে জাহাজের সামনের অংশের কিছু লোকের হতাহতের ঘটনা ঘটত, তবে জাহাজটি ডুবে যেত না। কিন্তু দিক পরিবর্তন করার ফলে জাহাজের পাশ আইসবার্গের সাথে ঘষা খায়, যার ফলে সংস্পর্শের ক্ষেত্রফল বেড়ে যায় এবং ৪টি কক্ষ সরাসরি জলপ্লাবিত হয়। যদিও বগিগুলির জলরোধী দরজাগুলি প্রথম সুযোগে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং জলের প্রবাহ বন্ধ করা হয়েছিল, কিন্তু বগিগুলির উপরের অংশ সিল করা ছিল না। জল প্রবেশ করার সাথে সাথে জাহাজটি ভারসাম্য হারাতে শুরু করে এবং জাহাজের সামনের অংশ ডুবতে শুরু করে, যার ফলে জল উপরের ফাঁক দিয়ে পরবর্তী বগিতে ছড়িয়ে পড়ে। টাইটানিকের নিরাপত্তা ডিজাইন অনুযায়ী সর্বোচ্চ ৪টি বগিতে জল প্রবেশ করলেও জাহাজটি ডুবত না। জাহাজের নিচের বগিগুলিতে বয়লার, স্টিম ইঞ্জিন, জেনারেটর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম স্থাপন করা হয়েছিল, আর উপরের অংশে যাত্রীদের থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছিল। এই থাকার জায়গাগুলি বিভিন্ন প্রয়োজন অনুসারে একাধিক স্থলে বিভক্ত ছিল। উপরের তলাগুলি যত বেশি বিলাসবহুল ছিল, সবচেয়ে দামি কেবিনের টিকিটের দাম আজকের কয়েক হাজার ডলারের সমান। আইসবার্গের সাথে ধাক্কা লাগার পর থেকে জাহাজের ভেঙে যাওয়া এবং ডুবে যাওয়ার ২ ঘণ্টারও বেশি সময়ে বয়লার রুমের সাহসী শ্রমিকরা এক মুহূর্তের জন্য কাজ থামাননি। তারা বাষ্প জেনারেটরের জন্য শক্তির সরবরাহ অব্যাহত রেখেছিলেন। এটি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জাহাজকে সরিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছিল। জাহাজটি ভেঙে যাওয়ার ৭ মিনিট আগে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু ছিল। শ্রমিকরা শেষ পর্যন্ত ঠান্ডা সমুদ্রের জলে ডুবে যান। অনেক ক্রু এবং যাত্রীদের সরিয়ে নেওয়ার সময় তাদের জীবন উৎসর্গ করেছিলেন। শেষ পর্যন্ত ১৫০০ জনেরও বেশি মানুষ মারা যায়, যা ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সামুদ্রিক বিপর্যয়ে পরিণত হয়।